আপনি কি কখনো প্রকৃতির নীরব কণ্ঠস্বর শুনেছেন অথবা অনুভব করেছেন একটি গাছের প্রতি কারো অগাধ ভালোবাসা? আজ গল্পশালায় আমরা নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় ছোঁয়া গল্প বোলাই। ছোট্ট বোলাইয়ের প্রকৃতি প্রেম, তার নীরব কথোপকথন আর শিমুল গাছের প্রতি তার অকৃত্রিম টান, সবই এই গল্পে। গল্পের প্রতিটি শব্দ যেন প্রাণের সুরে বাঁধা। গল্পশালার সুরেলা পরিবেশে ডুব দিন এবং বোলাইয়ের জগৎটাকে একবার অনুভব করুন। তাহলে শুরু করি। মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে। এমন একটা কথা আছে, লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা আমাদের জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে, আমাদের বাঘগরুকে এক খোঁয়াড়ে দিয়েছে পুরে, ওহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই, যা আপনার ভিতরকার সমুদয় সা রে গা মা এইগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আমার ভাইপো বোলাই, তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়। সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে, যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়াতাড়া দিয়ে। অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি, ব্যঙ্গমা ও ব্যঙ্গমী, তাদের গল্প। এই ডেবা ডেবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। সেইটে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না। ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গোড়াচ্ছে। প্রায়ই তারই সেই ঢালু বেয়ে ও নিজেও গোড়াতো, সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গোড়াতে গোড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো, আর ও খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপরে এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে এই সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলের।
ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়, অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প। সদ্য গজে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব, তাও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকুপাঁকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বোলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ যদি গাছের ফুল তোলে, এইটে ওর বড় বাজে লাগে। আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এই জন্যে ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়াড়া ঘাস কাটতে আসে, কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা, বেগুনি হলদে হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট। মাঝে মাঝে কন্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা। বেড়ার কাছে কাছে কোথাও বা কালমেঘের লতা, কোথাও বা অন্তমূল। পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে। কি সুন্দর তার পাতা, সমস্তই নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে ধরে বলে, ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বোলাই কি যে পাগলের মতো বকিস, ওই যে সব জঙ্গল, সাফ না করলে চলবে কেন? বোলাই অনেকদিন থেকে বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই। ওর চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই। চারদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোড় হাত তুলে বলেছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক। মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে, দিনে রাত্রে। গাছের সেই রব আজও উঠেছে বনে বনে, পর্বত প্রান্তরে। তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে, আমি থাকব, আমি থাকব। বিশ্বপ্রাণের মুখধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুর্লোককে দহন করে। পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে। আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহনিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকব। সেই বিশ্বপ্রাণের বাণী কেমন এক রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বোলাই। আমরা তাই নিয়ে খুব হেসেছিলাম। একদিন সকালে
এক মনে খবরের কাগজ পড়ছি। বোলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে, কাকা, এ গাছটা কি? দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে। হায় রে, বোলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই এটা বোলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বোলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বোলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে, তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ। শিশুর প্রথম বৃদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, বোলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললুম, মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে। বোলাই চমকে উঠল। এ কি দারুণ কথা বললে! না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। আমি বললুম, কি যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে। বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললে, কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন। উপায়টা ঠিক ঠাউরে ছিল। ওর কাকি আমাকে ডেকে বললে, ওগো শুনছো? আহা, ওর গাছটা রেখে দাও। রেখে দিলুম। গোড়ায় বোলাই যদি না দেখাতো, হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর খানিকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বোলাইয়ের এমন হলো, এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিনে দেখাচ্ছে নিত্যন্ত নির্বোধের মতো। একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে। যে দেখে সেই ভাবে এটা এখানে কি করতে। আরো দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বোলাইকে লোভ দেখালুম, এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব। বললেন, নিতান্তই শিমুল গাছে যদি তোমার পছন্দ, তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে। কিন্তু কাটবার কথা বললেই বোলাই আঁতকে ওঠে। আর ওর কাকি বলে, আহা, এমনি কি খারাপ দেখতে হয়েছে? আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখিতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর 10 পরে দাদা ফিরে এসে বোলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলেই, তারপরে বিলেত নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বোলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপরে 2 বছর যায়। ইতিমধ্যে বোলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বোলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া একপাটি জুতো, তার রোবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন চাড়েন। এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে হয়তো বোলাই অনেক বড় হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন। কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বাড় বেড়েছে, এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। এমন সময়ে দিলুম তাকে কেটে। এমন সময়ে সিমলে থেকে বোলাই তার কাকিকে এক চিঠি পাঠালে, কাকি, আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না। তাই বোলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন,
ওগো শুনছো, একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো। জিজ্ঞাসা করলুম, কেন? বোলায়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললেন, সে গাছ তো কাটা হয়ে গেছে। বোলায়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কোথাও করেননি। বোলায়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে। আর ওর কাকা তার বোলায়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে। তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজল, তার বুকের মধ্যে ক্ষত করে দিলে। ওই গাছ যে ছিল তার বোলায়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর। রবীন্দ্রনাথ ঠাকুরের বোলাই গল্প আমাদের শিখিয়ে গেল প্রকৃতির সঙ্গে ভালোবাসার সেই অমোঘ সম্পর্ক, যা আমরা অনেক সময় ভুলে যাই। গল্পশালা এখানেই শেষ করছে আজকের গল্প, কিন্তু গল্পের রেশ তো থেকে যাবে আমাদের মনে। গল্পশালায় আরো অনেক গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য। গল্পের সুরে বেঁধে রাখুন আপনার মন। আবার দেখা হবে গল্পশালায় নতুন গল্পের সঙ্গে।